আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমি যে ক্লাসটা শুরু করতেছি সেটা হলো মডিফায়ার্স পার্ট 2। অলরেডি কিন্তু আমরা মডিফায়ার পার্ট 1 আলোচনা করেছি। মডিফায়ার্স পার্ট 2 এটা ভালো করে বুঝতে গেলে পার্ট 1 টা একটু দেখে নিলে ভালো হবে। আচ্ছা। দেখেনি পার্ট 2 তে আমি এখানে যে কথাগুলো বলেছি, প্রিমডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ, প্রিমডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, প্রিমডিফাই দ্য নাউন উইথ ডেমনস্ট্রেটিভ, pre-modify the noun with possessive, pre-modify the noun with quantifier, pre-modify the noun with article, pre-modify the noun with determiner, pre-modify the noun with numeral, pre-modify the noun with participle. আরো কিছু দেওয়া যায়, pre-modify the noun with distributive, pre-modify the noun with indefinite. আচ্ছা, হ্যাঁ, মোটামুটি এই কটা নিয়ে আলোচনা করলে আপনি বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পারবেন। তো আপনি দেখেন এখানে যদি আমাদের অ্যাডজেক্টিভে যদি থাকে, ধরেন আমরা এখানে লিখলাম রবীন্দ্রনাথ ঠাকুর, সংক্ষেপে লিখলাম ইজ এ ড্যাশ, এখানে ধরেন লেখা থাকলো প্রিমডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ। উইথ অ্যাডজেক্টিভ নাও থাকতে পারে, কিন্তু আমরা জানি নাউনকে মডিফাই যারা করে অবশ্যই তাদের নাম কি? অ্যাডজেক্টিভ। তো এখানে আমি লিখলাম পয়েট। তো আপনি দেখেন এটার অ্যান্সার আমাদের কি হবে? একদম ইজি। যদি আমাদের কখনো থাকে প্রিমডিফাই দ্য নাউন অথবা প্রিমডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ, জাস্ট আপনি পরের শব্দটাকে একটা কেমন দিয়ে প্রশ্ন করবেন, দেখবেন অ্যান্সার চলে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর একজন কেমন কবি? আচ্ছা, আমরা বলতে পারি বিখ্যাত কবি, মহৎ কবি, ঠিক আছে, বা ফেমাস, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ব্যাস হয়ে গেল, এগুলোই আমাদের অ্যান্সার। সেম আমরা যদি অন্য একটা এক্সাম্পল দেই, যেমন ধরেন এয়ার, বাতাস, ইজ অ্যান প্রিমডিফাই দ্য নাউন। নাউন ধরেন এতটুকু লেখা আছে, এলিমেন্ট অফ আওয়ার এনভাইরনমেন্ট। আচ্ছা, বাতাস একটি উপাদান আমাদের পরিবেশের। এখন যেহেতু লেখা আছে প্রিমোটিভ দ্য নাউন, সহজ প্রশ্ন করব আমরা, কেমন উপাদান? অটোমেটিক্যালি কিন্তু আপনার অ্যান্সারে চলে আসবে গুরুত্বপূর্ণ উপাদান। গুরুত্বপূর্ণ ইংরেজি কি? ইম্পর্টেন্ট। হয়ে গেল কিন্তু। লাইক দ্যাট এই ধরনের আমরা আরো অসংখ্য এক্সাম্পল কিন্তু নিয়ে আসতে পারি। সাপোজ মনে করেন যে, ধরেন আমরা এখানে লিখলাম ক্রিকেট ইজ অ্যান, এখানে লেখা আছে প্রিমডিফাই দ্য নাউন। এখানে ধরেন লেখা আছে শেষে গেম। ক্রিকেট একটি খেলা, প্রশ্ন কেমন খেলা? দেখেন আপনি কিন্তু এখানে বলতে পারেন জনপ্রিয় খেলা, পপুলার গেম, কিন্তু এটা হবে না। কেন হবে না? একটু স্বাভাবিকভাবে চিন্তা করলে দেখেন এখানে আছে অ্যান। যদি আমাদের একটি ইংরেজি অ্যান থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ভাওয়াল আছে এরকম কোনো অ্যাডজেক্টিভকে। যেমন ক্রিকেট একটি কেমন খেলা? আন্তর্জাতিক খেলা। এটিকে যদি আসলে বস্তুত কিন্তু আন্তর্জাতিক খেলা। সুতরাং আমরা এখানে অ্যান্সারটা লিখতে পারি ইন্টারন্যাশনাল গেম। আশা করছি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, দিন আমরা পরেরটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন যদি আমাদের কখনো থাকে নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা, নাউন অ্যাডজেক্টিভটা কি এটা আমরা একটু ভালো করে বুঝে নিই। দেখেন আমি যদি এখানে বলি যে স্টুডেন্ট, এটাকে কিন্তু আমরা লিখতে পারি গুড স্টুডেন্ট, ভালো ছাত্র। এখানে দেখেন এই গুডটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ, কিন্তু স্টুডেন্টটা কি? নাউন।
সেম আমরা যদি এখানে লিখতাম গুড না লিখে যদি লিখতাম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এটাও কিন্তু আমাদের হয়তো অ্যাডজেক্টিভ, কারণ নাউনকে যে মডিফাই করে, আমার আগের ক্লাসটা একটু ভালো করে দেখে আসবেন, নাউনকে যে মডিফাই করে মূলত সে কিন্তু আমাদের কি অ্যাডজেক্টিভ। এখানে ব্রিলিয়ান্ট শব্দটা নাউন, স্টুডেন্ট নাউনকে মডিফাই করতেছে, সো ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ, কেমন স্টুডেন্ট মেধাবী ছাত্র। যাই হোক, তো আমরা যদি এখানে আরেকটা লিখি এইভাবে, ধরেন লিখলাম কলেজ, বা আরেকটু যদি উপরে দেখাই আপনাদের, কলেজ, এখানে আমি শব্দটা লিখলাম কলেজ। আচ্ছা, আমি বলতে পারি কিন্তু কলেজটা যদি আমি এখানে নাউন হিসেবে ধরি, আমি লিখতে পারি কিন্তু ফেমাস কলেজ, বিখ্যাত কলেজ, পারি নাউন কলেজ আমরা লিখতে পারি। সো এখানে দেখেন, আমার এখানে কলেজটাও নাউন, স্টুডেন্টও নাউন। এই দুইটা নাউনকে যদি আমরা এখানে দেখেন, ও ফেমাস কলেজ বলতে কিন্তু এখানে কলেজটাকে বোঝানো হচ্ছে, সুতরাং ফেমাস মডিফায়ার। স্টুডেন্ট বলতে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলতে কিন্তু স্টুডেন্টকে বোঝানো হচ্ছে, সুতরাং ব্রিলিয়ান্ট মডিফায়ার। কিন্তু আমি যদি এইভাবে লিখি কলেজ স্টুডেন্ট, ধরেন আমি লিখলাম তানভীর ইজ আ কলেজ স্টুডেন্ট, এম আই রাইট? তানভীর ইজ আ কলেজ স্টুডেন্ট, এই ক্ষেত্রে দেখেন কলেজ স্টুডেন্টের মধ্য থেকে আসলে বুঝাইতেছে কোনটাকে, স্টুডেন্টকে। এখানে প্রধান হলো স্টুডেন্ট কিওয়ার্ড, সাপোর্টিং ওয়ার্ড আমাদের কলেজ, তার মানে এখানে কলেজ স্টুডেন্টকে মডিফাই করতেছে। দেখেন, নাউনি যখন আর একটা নাউনকে মডিফাই করে, তখন এই পূর্বের নাউনটাকে, মডিফায়ার নাউনটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। নাউনি যখন আরেকটা নাউনকে মডিফাই করে, তখন এই পূর্বের নাউনটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তো আমরা এই ধরনের অসংখ্য এক্সাম্পল কিন্তু আপনাদেরকে তুলে ধরতে পারি। এক্সাম্পল গুলো দেখেন, ধরেন এইভাবে লিখলাম উই আর, ধর এটা একটু সরি, লিখলাম আমরা ওয়াটার ইজ লাইফ, বাট উই আর ফেজিং ড্যাশ, এখানে লিখলাম pre-modify the noun with noun adjective। আচ্ছা, আপনি দেখেন এইখানে লেখা আছে ধরেন পলিউশন। এই ক্ষেত্রে আমরা এই নাউন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা একটা প্রশ্ন করব, সেটা হলো কি, যে এই প্রশ্নগুলো আমরা এই ক্ষেত্রে আমরা এই প্রশ্নগুলো তুলে ধরতে পারি, কি অথবা কিসের বা কোথাকার বা কোন জায়গার, এই প্রশ্নগুলো যদি করি অনেক অটোমেটিক্যালি আমাদের কিন্তু এগুলো বের হয়ে আসবে। সাপোজ আপনি দেখেন উই আর ফেসিং পলিউশন, যদি আমরা প্রশ্ন করি আমরা পলিউশন অর্থাৎ দূষণটাকে কিন্তু মোকাবেলা করতেছি, কি দূষণ, যেহেতু আমার প্যাসেজটা পানি দিয়ে শুরু হয়েছে আমরা কিন্তু বুঝতে পারতেছি ওয়াটার পলিউশন, তার মানে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে ওয়াটার। কি দূষণ, পানি দূষণ। ঠিক এইরকম ভাবে আমার মনে হয় আপনারা নাউন অ্যাডজেক্টিভ বিষয়টা কি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। তো আমি এর একটা তালিকা দিয়ে দিতেছি, দেখেন ধরেন আমি এখানে লিখলাম ফুড অ্যাডাল্টারেশন, এটা নাউন, এটা নাউন অ্যাডজেক্টিভ, নাউনই অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আচ্ছা, লাইক দ্যাট ওয়াটার পলিউশন, এটা হলো, আপনি দেখবেন এটা হলো আমরা নাউন বলবো, এটাকে বলবো আমরা নাউন অ্যাডজেক্টিভ। তবে আমার ওয়াটার পলিউশন এটা বেসিস ভিত্তিক আমাদের আসতে পারে, ওয়াটার পলিউশন হতে পারে, এয়ার পলিউশন হতে পারে, সাউন্ড পলিউশন হতে পারে, নয়েজ পলিউশন হতে পারে, এনভায়রনমেন্ট পলিউশনও কিন্তু হতে পারে, এটা স্বাভাবিক। আচ্ছা, এছাড়া দেখেন এইগুলো কিন্তু এই পূর্বের শব্দটা, পূর্বের যে নাউনটা, এটাকেই আমরা বলতেছি নাউন অ্যাডজেক্টিভ। সাপোজ মনে করেন এখানে আছে ফ্যাক্টরি,
তো আমরা পূর্বে কি নাউন বসাইলে নাউন অ্যাডজেক্টিভ হতে পারে? ইয়েস, আপনি ঠিকই ধরেছেন, গার্মেন্টস ফ্যাক্টরি, এটা আমাদের নাউন অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে ধরেন আমরা যদি লিখি কারেন্সি, কারেন্সি শব্দের অর্থ মুদ্রা, তো পূর্বে আমাদের নাউন অ্যাডজেক্টিভটা কি হতে পারে? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, ফরেন কারেন্সি, বৈদেশিক মুদ্রা, ফরেন কারেন্সি। কিন্তু আপনি যদি লেখেন গুড কারেন্সি হবে না, কিন্তু এখানে আপনি বলতে পারেন বাংলাদেশি কারেন্সি, বাংলাদেশি মুদ্রা, ইন্ডিয়ান কারেন্সি, ইন্ডিয়ান মুদ্রা, আমেরিকান কারেন্সি, আমেরিকান মুদ্রা। তাও কিন্তু কেমন জানি হয়ে যায়। বস্তুত এখানে হলো বিদেশের মুদ্রা, বৈদেশিক মুদ্রা, ফরেন কারেন্সি, এটি সবচেয়ে বেশি ভালো মিলে। আচ্ছা, এছাড়া ধরেন আপনি এখানে লিখলেন লিটারেচার। লিটারেচার শব্দের অর্থ আমরা সবাই জানি সাহিত্য। কেমন সাহিত্য সেটা কিন্তু প্রশ্ন না, কি সাহিত্য সেটা হতে পারে বেঙ্গলি লিটারেচার। অর্থাৎ আপনার পূর্বেটা নাউন হতে হবে, এই নাউনই যখন অ্যাডজেক্টিভের ভূমিকায় কাজ করছে তখন ওটাকেই আমরা বলতেছি নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা, এছাড়া আমাদের আরো অনেক শব্দ আছে, যেমন ধরেন আপনি ধরেন এখানে দেখলাম একটা কার্ড, তাহলে কার্ডের পূর্বে আমি কি দিব, কি বসাইতে পারি? আপনি চিন্তা করেন, হতে পারে কি কি কার্ড আছে, যেমন ন্যাশনাল কার্ড হবে না, এটা আসতে পারে আপনার লাইব্রেরি কার্ড। অর্থাৎ এখানে দেখেন যে আমি লাইব্রেরিটা ব্যবহার করছি, লাইব্রেরিটা কিন্তু আবার কি একটা নাউন। এছাড়া আমাদের আরো এরকম অসংখ্য আসতে পারে, যেমন ধরেন এখানে একটা শব্দ আছে ম্যাচ, ঠিক আছে, এখন প্যাসেজটা কোন ম্যাচ নিয়ে আপনি কিন্তু বুঝতে পারবেন। সেটা হতে পারে ক্রিকেট ম্যাচ, হতে পারে ফুটবল ম্যাচ। এই যে নামগুলো যখন আমাদের আসতেছে, নাউনের আগে আমরা যখন কোনো নাম ব্যবহার করতেছি, নাউন ব্যবহার করতেছি, এটাকেই কিন্তু আমরা বলতেছি মূলত নাউন অ্যাডজেক্টিভ। আশা করি নাউন অ্যাডজেক্টিভ আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আসেন আমরা নিয়ে আসবো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ বলতে বোঝায় এটা আসলে কোনো কিছুকে নির্দেশ করে। এই, ওই, এরকম কিছু শব্দ আছে না, ছোটবেলায় আমরা পড়তাম, এই হয় একটি চেয়ার, দিস ইজ এ চেয়ার, ওই হয় একটি চেয়ার, দ্যাট ইজ এ চেয়ার, এরকম কিন্তু পড়তাম আমরা ছোটবেলায়। এই যে আমাদের দিস, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ বলতে আমরা ফর্মালি 5টা শব্দকে নিব। এই যে ডেমনস্ট্রেটিভ, এটা বলতে আমরা ফর্মালি 5টা শব্দকে নিব। দিস, যেটার অর্থ হলো এই, দিস, এটার অর্থ হলো এইগুলো। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা একটা সিঙ্গুলার নাউনের পূর্বে বসবে, আর এটা একটা প্লুরাল নাউনের পূর্বে বসবে নরমালি। এছাড়া আছেন আপনি দ্যাট, যেটার অর্থ ওই, দোস, এটার অর্থ হলো ওইগুলো, এটাও ফর্মালি দূরে নির্দেশ করতে একটা সিঙ্গুলার নাউনের পূর্বে বসবে, দূরে নির্দেশ করতে একটা প্লুরাল নাউনের পূর্বে বসবে। এছাড়া আরেকটা শব্দ আমরা বহুল ব্যবহার পাই, সাস, এটার অর্থ হলো এমন। ঠিক আছে, এমনটা বসে যখন এমন একজন ছেলে, এমন একজন মানুষ, তার মানে যখনই আমরা এ বা এন পাবো, তার আগে যদি আমাদের ডেমনস্ট্রেটিভ কথাটা উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে আমাদের সাসটা অটোমেটিক্যালি বসে। যেমন আমি এক্সাম্পল দিয়ে বিষয়গুলো ক্লিয়ার করতেছি, তবে এখানে আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে ডেমনস্ট্রেটিভ বলতে আমরা এই 5টা শব্দকে নরমালি বুঝবো, দিস, দিস, দ্যাট, দোস এবং সাস। তো আপনি যদি মাথায় রাখেন ডেমনস্ট্রেটিভ মিন্স আমরা এই 5টা শব্দকে বুঝবো, তখন কিন্তু ব্র্যাকেটে যদি আপনার কখনো ডেমনস্ট্রেটিভ শব্দটা থাকে, আপনি কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেলেন যে ডেমনস্ট্রেটিভ কি যেন, ওই যে স্যার বলছিল ওই 5টা শব্দ, দেন আপনি কিন্তু তখন অনেক সহজ হবে। সাপোজ আপনি দেখেন, আমরা যদি এখানে একটা এক্সাম্পল তুলে ধরি, ধরেন মাই চাইল্ডহুড, আমার শৈশবকাল, ওয়াজ ফুল অফ জয়স, আমার শৈশবকালটা আনন্দে ভরা ছিল। ঠিক আছে, স্টিল, এখনো, আই রিকল, আমি স্মরণ করি, ড্যাশ, এখানে ধরেন ব্র্যাকেটে লেখা আছে প্রি মডিফাই
দ্য নাউন উইথ ডেমনস্ট্রেটিভ। আচ্ছা, এখানে ধরেন লেখা আছে ডেজ, হোয়েন আই গেট টাইম, যখন আমি সময় পাই, অথবা হোয়েন আই গেট ফ্রি টাইম, যখন আমি মুক্ত সময় পাই, ফ্রি সময় পাই, অথবা লেজার পিরিয়ড। আচ্ছা, একটু খেয়াল করেন, আমার শৈশবকাল আনন্দে ভরা ছিল, এখনো আমি স্মরণ করি। ঠিক আছে, যেহেতু ব্র্যাকেটে লেখা আছে প্রিমোডিফাই দ্য নাউন, ব্র্যাকেটে লেখা আছে প্রিমোডিফাই দ্য নাউন, একটু খেয়াল করেন, তাহলে আপনি কিন্তু বুঝতে পারতেছেন এই ব্র্যাকেটের পরের শব্দটা অবশ্যই নাউন, অফকোর্স নাউন। এখন দেখেন এই নাউনটা, তাহলে এটার আগে আমাদেরকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। কি অ্যাডজেক্টিভ বসাবো? যেহেতু ডেমনস্ট্রেটিভ কথাটা উল্লেখ আছে, তাহলে আমরা কিন্তু জানি একদম নির্দিষ্ট এবং নির্ধারিত পাঁচটা শব্দ। ঠিক আছে, তো আমরা দেখি কোনটার অর্থের সাথে আমাদের মেলে। এখনো আমি স্মরণ করি ওই দিনগুলো, তার মানে অ্যান্সারটা কি হবে? দোজ। ওই দিনগুলো, ওয়েন আই গেট ফ্রি টাইম, যখন আমি স্বাধীন সময় পাই। আমার মনে হয় ডেমনস্ট্রেটিভ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে এখানে আপনি আরো চেষ্টা করবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার বিষয়টা হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত আপনি দেখেন, এখানে যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেই, ধরেন এরকম একটা বাক্য লিখলাম, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন। ঠিক আছে, তারপরে লিখলাম বাট উই আর নট এওয়ার অফ অ্যাচিভিং বা অ্যাকিউয়ারিং। এখানে লিখলাম আমরা প্রিমোডিফাই দা নাউন উইথ ডেমনস্ট্রেটিভ। আচ্ছা, নাউনটা কি? এখানে ধরেন আমি লিখলাম এডুকেশন। বাক্যটা কি টোটাল বুঝাইতেছে কি? এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড। বাট কিন্তু উই আর নট এওয়ার, কিন্তু আমরা সচেতন নয়, অফ অ্যাকোয়ারিং এডুকেশন, শিক্ষা অর্জনের বিষয়ে কিন্তু আমরা সচেতন না। আচ্ছা, এখন এই এডুকেশন তো অতীতের কোনো ঘটনাকে বোঝাচ্ছে না, এবং এটা কোনো প্লুরাল নাউনকে নির্দেশ করছে না। তাহলে আমাদের যেহেতু ডেমনস্ট্রেটিভ উল্লেখ আছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করি? দিস। দেখেন অর্থটা কি হয়, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড, বাট উই আর নট এওয়ার, কিন্তু আমরা সচেতন নই, অফ অ্যাকোয়ারিং দিস এডুকেশন, অর্থাৎ এই শিক্ষা অর্জনে কিন্তু আমরা মোটেই সচেতন না। তার মানে এখানে এই কথাটা কিন্তু মিলে যেতেছে। এখন আরেকটা প্রশ্ন হলো, সাসটা আমাদের কোথায় আসতে পারে? সাস, কলম একটু ঝামেলা করতেছে, দেখি আমরা সাসটা একটু খেয়াল করেন। এখানে আমরা বলছিলাম সাস শব্দের অর্থ হলো এমন। ঠিক আছে, যেমন আমি যদি লিখি আই নিড pre-modify the noun phrase। এখানে কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করবেন, pre-modify the noun phrase with a demonstrative, demonstrative। আচ্ছা, এখানে লিখলাম a boy। এখানে একটা মজার বিষয় হলো, এখানে কিন্তু থাকবে প্রিমোটিভ দ্য নাউন ফ্রেজ, এই কথাটা আর যদি সরাসরি লেখা থাকে ইউজ ডেমনস্ট্রেটিভ, তাহলে তো কোনো কথাই নাই। আর যদি প্রিমোটিভ দ্য নাউন থাকবে না, থাকবে প্রিমোটিভ দ্য নাউন ফ্রেজ, যদি এইভাবে লেখা থাকে, কারণ এই বই কিন্তু নাউন ফ্রেজকে নির্দেশ করতেছে। ঠিক আছে, এখন দেখেন হু ইজ
অনেস্ট, যে সৎ। আচ্ছা, তার মানে এখানে কিন্তু এম নেই, মেলা যেতেছে। আইনেটা আমি বলছিলাম সাজটা তখনই বসবে যখন আমার ব্র্যাকেটের পরে আর্টিকেল থাকবে এ অথবা এন। এখানে কিন্তু আমাদের এ আছে এবং অর্থটা আপনি মেলায় দেখেন, আমার এমন একটি বালক দরকার। আই নিড সাজ আ বয় হু ইজ অনেস্ট। আই নিড সাজ আ বয় হু ইজ অনেস্ট, যে সৎ। সুতরাং আমার এখানে অ্যান্সারটা কি হবে? সাস। কলম একটু ঝামেলা করতেছে, মানে কালিতে একটু সমস্যা, তো এই কারণেই আমরা আজকে ডেমনস্ট্রেটিভ পর্যন্ত পড়াইলাম। পার্ট 3-তে বাকিগুলো ইনশাআল্লাহ আমি আলোচনা করব। ঠিক আছে? তাই আপনারা অত্যন্ত মনোযোগের সাথে আমার পার্ট 1 একটু একটু ভালো করে দেখেন, দেন এরপরে আপনি পার্ট 2টা এটা ভালো করে দেখেন, দেন পার্ট 3, অর্থাৎ 5টা মতো ছোট ছোট এরকম 5টা যদি ভিডিও নেই, তাহলে আপনি দেখবেন প্র্যাকটিস সহ মডিফায়ার আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আশা করতেছি আপনারা সবাই মডিফায়ার না শুধু ইংরেজি টোটাল গ্রামারে ভালো করবেন, কারণ আমার ইচ্ছা আছে ইংরেজি, আইসিটি এবং বাংলা, যে সাবজেক্টগুলো আমাদের আসলে অ্যাডমিশনের জন্য লাগে, এইচএসসিতে যেমন এগুলা কম্পালসারি সাবজেক্ট, অ্যাডমিশনের জন্য এগুলা লাগে, এবং বিসিএস এর জন্য এগুলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাইট। যেই কারণে এখন থেকে এগুলা যদি আমরা পূর্ণাঙ্গ আকারে পরিষ্কারভাবে বুঝে আমরা অধ্যয়ন করি, দেন আমরা ফিউচারে ভালো করতে পারবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।